হ্যালো এভরিওয়ান, আইটেম 8 এ তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আইটেমটায় আমরা পড়ব হচ্ছে কিটোন বডি এবং আমাদের কোলেস্টেরলের মেটাবলিজম নিয়ে। তো কিটোন বডিজের মেটাবলিজম এবং কোলেস্টেরলের মেটাবলিজম পড়ার আগে যে জিনিসটা অবশ্যই ইনশিওর করবা যে তোমরা আইটেম 7টা দেখে আসবা, কারণ ওইখানে মানে এই আইটেমটাতে আমাদের এই 8 নম্বর আইটেমে ফ্যাটি অ্যাসিড নিয়ে অনেক কথাবার্তা হবে। সো এই জন্য আইটেম 7 না দেখে কেউ আইটেম 8 দেখবা না। তো চলো কিটোন বডিজ নিয়ে জানি। তো এখন কিটোন বডিজ শুরু করার আগে আমাদেরকে ফার্স্টই জানতে হবে হচ্ছে কিটোন বডিজ জিনিসটা আসলে কি। তো কিটোন বডিজ হচ্ছে, আমরা যদি সহজভাবে বলি যে কিটোন বডিজ হচ্ছে 3টা কম্পাউন্ড। কিটোন বডিজকে আমরা একত্রে 3টা কম্পাউন্ডকে একসাথে আমরা কিটোন বডিজ বলবো। এখন কোন 3টা কম্পাউন্ড বা কোত্থেকে আসতেছে, আমরা দেখছিলাম আমাদের ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন হচ্ছিল। ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন হচ্ছিল কোথায়? অক্সিডেশন হচ্ছিল, ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনটা হচ্ছিল লিভারে, তাই না? রাইট। আচ্ছা, তো ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন যখন লিভারে হচ্ছিল, অক্সিডেশনের মাধ্যমে কি তৈরি করতেছিল? অ্যাসিটাইল কোয়ে, তাই না? ওকে, তো এই যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি করলো, আমার লিভারে যে মাইটোকন্ড্রিয়া থাকে, লিভারের মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়ার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। তারা তারা আমার এই যে ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়েটা প্রোডাকশন হয়, সেই অ্যাসিটাইল কোয়েটাকে এই লিভারের মাইটোকন্ড্রিয়া 3টা ডিফারেন্ট কম্পাউন্ডে কনভার্ট করে ফেলতে পারে। এই 3টা ডিফারেন্ট কম্পাউন্ডকে আমরা একত্রে বলে থাকি কিটোন বডিজ। তোমাদের বইয়ের ডেফিনেশন নাই কিটোন বডিজের, বাট এটা একটু জানবা যে আমাদের কিটোন বডিজ 3 কম্পাউন্ডস, ঠিক আছে, 3টা কম্পাউন্ড তৈরি করতেছে। এখন প্রশ্ন আছে কোন 3টা কম্পাউন্ড আসে? অবশ্যই ডেফিনেশনের মধ্যে এই 3টা কম্পাউন্ড আলাদা করে ইনক্লুড করবা। 3টা কম্পাউন্ডের মধ্যে একটা হচ্ছে অ্যাসিটোঅ্যাসিটেট, একটা হচ্ছে অ্যাসিটোন, আরেকটা হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড, ঠিক আছে? তাইলে এই 3টা কম্পাউন্ডকে আমরা কম্বাইন্ডলি বলবো কিটোন বডিজ। তাইলে সহজভাবে কি হইলো যে আমার ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের মাধ্যমে যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হয়, আমার লিভার মাইটোকন্ড্রিয়া সে একটা ক্যাপাসিটি আছে যে তারা এই অ্যাসিটাইল কোয়েটাকে অ্যাসিটোন অথবা বিটা হাইড্রক্সি বিউটারেটে কনভার্ট করতে পারে। এই অ্যাসিটোন এবং বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, এই 3টা কম্পাউন্ডকে একত্রে বলা হয় হচ্ছে কিটোন বডিজ। কেমন? তো আমাদের নর্মালি ব্লাডের মধ্যে কিটোন বডিজ থাকে হচ্ছে 1 মিলিগ্রাম পার ডিএল, অ্যান্ড ইউরিনে এই লেভেলটা থাকে লেস দেন 1 মিলিগ্রাম পার ডে, ঠিক আছে? এবং কিটোন বডিজ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, স্পেশালি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য, যে কিটোন বডিজ আমরা আইডেন্টিফাই করার জন্য বা ইউরিনে কিটোন বডি আছে কিনা সেটা দেখার জন্য আমরা কোন টেস্টটা করি? এটা রোথেরাস টেস্ট। খুবই ইম্পর্টেন্ট এটা প্র্যাকটিক্যালের জন্য। প্র্যাকটিক্যালে কিন্তু এখান থেকে কোশ্চেন ধরে যে কিটোন বডির ডিটেকশনের জন্য আমরা ইউরিনের কোন টেস্টটা করে থাকি। সো ইট ইজ রোথেরাস টেস্ট, ঠিক আছে? তো এবার আসা হচ্ছে আমাদের কিটোন বডিজের মেটাবলিজমের মধ্যে আমরা কি কি পাবো। কিটোন বডিজের মেটাবলিজম মানেই 2টা পার্ট, একটা হচ্ছে অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে হচ্ছে আমার ফরমেশন অফ কিটোন বডিজ, যেটাকে আমরা কিটোজেনেসিস হিসেবে বলতে পারি। আর ক্যাটাবলিজম মানে কিটোন বডি ভেঙে ফেলা, রাইট? সো ডিগ্রেডেশন অফ কিটোন বডিজ, যেটাকে আমরা কিটোলাইসিস বলতেছি, ঠিক আছে? ওকে, সো আমরা এখন ফার্স্টেই পড়বো হচ্ছে কিটোজেনেসিস নিয়ে। তো ডেফিনেশন থেকে আমরা দেখছি কিটোজেনেসিস, কিটোন বডিটা যে তৈরি হবে, আমার সাবস্ট্রেট অবশ্যই এখানে প্রোডাক্ট হচ্ছে আমার এইখানে কিটোন বডি, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। কিটোন বডিজ এটা হচ্ছে আমার প্রোডাক্ট। কিটোন বডিজের মধ্যে কে কে আছে? 3টা আছে, অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন এবং বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। তো এইখানে আমি একটু বলে দিই কোনটা কতটুকুন থাকে। অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটোঅ্যাসিটেট এটা 20% থাকবে, অ্যাসিটোন থাকে অনলি 2%, অ্যান্ড ম্যাক্সিমাম পার্টটাই থাকে হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, যেটা হচ্ছে 78%, ঠিক আছে? সো 78 আর 280 আর 20, সো 100% হচ্ছে কভার হইল। এখন তাইলে আমাদের প্রোডাক্ট আমরা পাচ্ছি হচ্ছে কিটোন বডিজ। কোত্থেকে তৈরি হবে বা সাবস্ট্রেট কোনটা
অবশ্যই আমরা ডেফিনেশন থেকে দেখছি যে ওই যে আমার কি ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনে যে অ্যাসিটাইল কোয়েটা আসে সেইখান থেকে আসে, তাইলে সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। ওকে, প্রোডাক্ট পাইলাম, সাবস্ট্রেট পাইলাম, ডেফিনেশনটা এখানে দিচ্ছি কিটোজেনেসিসের যে ফরমেশন অফ অর সিনথেসিস অফ কিটোন বডিজ বাই লিভার মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, কোথায় হবে সাইট? সাইট অলরেডি বলে ফেলছি, লিভার। হ্যাঁ, এটা মাথায় রাখবা, কিটোজেনিস একমাত্র শুধুই লিভারে হবে, অন্য কোথাও হবে না। কোন কম্পার্টমেন্ট হবে? অবশ্যই মাইটোকন্ড্রিয়াতে। হ্যাঁ, এটা কোন ধরনের? যেহেতু তৈরি হচ্ছে সো অ্যানাবলিক, আর প্রোডাক্ট তো বলেই ফেললাম। তো এইখানে রেট লিমিটিং এনজাইম কোনটা পাওয়া যাবে আমরা দেখব, এইচএমজি কোয়ে সিনথেস। এই এনজাইমটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম। তো এটা কিভাবে কাজ করে আমরা দেখব। আমরা একটু এটার স্টেপগুলো দেখি, এখানে কি কি স্টেপে এইটা কাজ করতেছে। সো ফার্স্ট স্টেপ, 1 নাম্বার স্টেপে যদি আমি আসি, এইখানে হচ্ছে 2 মলিকিউল অফ অ্যাসিটাইল কোয়ের কন্ডেনসেশন হবে। তাইলে 2 মলিকিউল অফ অ্যাসিটাইল কোয়ের কন্ডেনসেশন, 2 মলিকিউল অফ অ্যাসিটাইল কোয়ের কন্ডেনসেশন। সো এটাতে হচ্ছে আমরা বলবো যে কন্ডেনসেশন অফ 2 মলিকিউল অফ অ্যাসিটাইল কোয়ে টু ফর্ম, কি ফর্ম করতেছে? অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে। কি ফর্ম করতেছে? অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে। এবং এখানে কোন এনজাইমটা কাজ করতেছে? এখানে এনজাইমটা কাজ করতেছে থিওলেজ এনজাইমটা কাজ করতেছে। সো কন্ডেনসেশন অফ 2 অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে, 2 অ্যাসিটাইল কোয়ে টু ফর্ম অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে বাই থিওলেজ, 1 নাম্বার স্টেপে এই ঘটনাটা ঘটতেছে। ওকে, এরপরে কি হবে? এরপরে এই যে আমার যে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়েটা আছে, এই অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ের সাথে আবার আমার আরও একটা অ্যাসিটাইল কোয়ে অ্যাড হবে। আমার এইখানে এই অ্যাসিটাইল কোয়ের সাথে আমার আরও একটা, মানে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ের সাথে আমার আরও একটা অ্যাসিটাইল কোয়ে অ্যাড হবে, এবং অ্যাড হয়ে তারা তৈরি করবে হচ্ছে এইচএমজি কো এ। কি তৈরি করবে? এইচএমজি কো এ। এবং এখানে কোন এনজাইমটা কাজ করবে? এইখানে কাজ করবে এইচএমজি কোয়ে সিনথেস, এইচএমজি কোয়ে সিনথেস। এখন এই যে আমার এইচএমজি কোয়ে সিনথেসটা যে কাজ করতেছে, এইটাই হচ্ছে আমার রেট লিমিটিং এনজাইম, রেট লিমিটিং এনজাইম। কেমন? তাইলে আমার প্রথম 2টা স্টেপে কি হলো? প্রথমে 2টা অ্যাসিটাইল কোয়ের কন্ডেনসেশন হয়ে তৈরি করলো অ্যাসিটাইল কোয়ে, যেটা হচ্ছে থিওলেজ এনজাইম কাজ করছে। অ্যান্ড দেন হচ্ছে আবার কন্ডেনসেশন হবে কি? এই অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ের সাথে পুনরায় অ্যাসিটাইল কোয়ে মিলে যাবে বা কন্ডেনসেশন হবে, অ্যান্ড কন্ডেনসেশন হয়ে তৈরি করবে এইচএমজি কোয়ে। কোন এনজাইমটা এখানে কাজ করবে? এইচএমজি কোয়ে সিনথেস। এবং এখানে আমার রেট লিমিটিং ফ্যাক্টরকে এইচএমজি কোয়ে সিনথেস এনজাইমটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম। আচ্ছা, ওকে, এইবার এই এইচএমজি কোয়ের লাইসিস হবে। ঠিক আছে, এইচএমজি কোয়ের ক্লিভেজ হবে, লাইসিস না ক্লিভেজ হবে। ক্লিভেজ হওয়ার মাধ্যমে এরা তৈরি করবে, এখানে তৈরি করবে হচ্ছে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। কি তৈরি করবে? অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটো অ্যাসিটেড। এইচএমজি কোয়ের ক্লিভেজ হচ্ছে, এবং এখানে কাজ করবে এইচএমজি কোয়ে লাইয়েজ এনজাইমটা কাজ করে এরা ফর্ম করবে কি? অ্যাসিটো অ্যাসিটেট বা অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, এখানে আমার তাহলে আরেকটা স্টেপ শেষ। নেক্সট স্টেপে কি হবে? দেখো, আমাদের এইখানে আমরা কম্পোনেন্ট কি পাইছিলাম? অ্যাসিটো অ্যাসিটেট, এটা পাচ্ছি। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড। হ্যাঁ, রাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমার এই অ্যাসিটো অ্যাসিটেট থেকে আমরা বানাবো হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। তো এটার জন্য কি করতে হবে? সিম্পল রিডাকশন হবে। সো এই অ্যাসিটো অ্যাসিটেট থেকে যখন সিম্পল রিডাকশন হচ্ছে, রিডাকশনের মাধ্যমে তারা কি তৈরি করবে? বিটা হাইড্রক্সি বিউটারেট বা বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। ঠিক আছে, এবং এখানে কোন এনজাইমটা কাজ করবে? এখানে কাজ করবে বিটা হাইড্রক্সি বিউটারেট ডিহাইড্রোজিনেস এনজাইমটা এখানে কাজ করবে। কেমন? আচ্ছা, তাইলে একটা কাজ হইলো আমার বিটা হাইড্রক্সি বিউটারেট আমি তৈরি করে ফেললাম। অ্যান্ড এই যে অ্যাসিটো অ্যাসিটেটটা আছে, এইটার যদি আমি ডিকার্বক্সিলেশন করি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড একটা বের করে নেই, তখন আমরা পাবো অ্যাসিটোন। ঠিক আছে, এবং এটা হচ্ছে নন এনজাইমেটিক ডিকার্বক্সিলেশন হবে। সো আমি এই হচ্ছে আমার ফাইনালি দেখো 1 নাম্বার, বা এটা হচ্ছে একটা কিটোন বডি, এটা আরেকটা কিটোন বডি, এবং এটা হচ্ছে আমার আরেকটা কিটোন বডি। সো এই 3টা কিটোন বডি আমি তৈরি করে ফেললাম। যদি আমি ডিটেইল বা এটাকে আরেকবার একটু সামারি করি, তাহলে কি বলবো আমি? যে আমার ফার্স্ট স্টেপে
দুইটা অ্যাসিটাইল কোয়ের কন্ডেনসেশন হচ্ছে কোন এনজাইমের সহায়তায়? থিওলেজ এনজাইমের সহায়তায়, এবং কি তৈরি করতেছে? অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে। সেকেন্ড স্টেপে যে এই অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ের সাথে আমার পুনরায় আরও এক অণু অ্যাসিটাইল কোয়ে অ্যাড হবে এবং তৈরি করবে এইচএমজি কোয়ে, এবং এখানে কোন এনজাইমটা কাজ করবে? এইচএমজি কোয়ে সিনথেস এনজাইমটা কাজ করবে। এই এইচএমজি কোয়ে সিনথেস এনজাইমটা হচ্ছে একটা রেট লিমিটিং এনজাইম, বা এই প্রসেসটার একটা রেট লিমিটিং এনজাইম। আচ্ছা, এবার আমার এইচএমজি কোয়ের এটার কি হবে? এইচএমজি কোয়েটা ক্লিভ হয়ে যাবে বা ক্লিভেজ হবে। ক্লিভেজ হওয়ার মাধ্যমে এটা তৈরি করবে অ্যাসিটো অ্যাসিটেট, এবং এই অ্যাসিটো অ্যাসিটেট তৈরি করার জন্য বা এইচএমজি কোয়েটা যে ক্লিভেজ হচ্ছে এটার জন্য কোন এনজাইম কাজ করবে? এইচএমজি কোয়ে লাইজ এনজাইমটা কাজ করবে। এবার আমার অ্যাসিটো অ্যাসিটেটটা একবার রিডাকশন হবে, রিডাকশন হয়ে তৈরি করবে বিটা হাইড্রক্সি বিউটারেট, এবং এখানে কোন এনজাইম কাজ করবে? বিটা হাইড্রক্সি বিউটারেট ডিহাইড্রোজিনেস এনজাইমটা কাজ করবে। অ্যান্ড অ্যাসিটো অ্যাসিটেট থেকে একবার হচ্ছে আমার নন এনজাইমেটিক ডিকার্বক্সিলেশন হবে, যেটার মাধ্যমে তৈরি করবে অ্যাসিটোন। তো এই হচ্ছে আমার অ্যাজ আ হোল কিটোজেনেসিস, অর্থাৎ কিটোন বডিজের মেটাবলিজম। তো এটা তোমাদের ইবিসি বইয়ের ছবি, একই জিনিস। দুইটা অ্যাসিটাইল কোয়ে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে তৈরি করলো, দেন এইচএমজি কোয়ে থেকে হচ্ছে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটো অ্যাসিটেট তৈরি করবে, সেইখান থেকে আমার ডিকার্বক্সিলেশন হয়ে অ্যাসিটন, অ্যান্ড সেখান থেকে বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড ফর্ম করবে। তো এই হচ্ছে টোটাল কিটোজেনেসিস। এখন সোর্সেস অফ কিটোন বডিজ আমরা দেখতেই পারছি কোত্থেকে আসতেছে। বেসিকলি আমার যেই ফ্যাটি অ্যাসিডটা ছিল সেইখান থেকেই আমার অক্সিডেশনে যে অ্যাসিটাইল কোয়ে আসতেছে, এই অ্যাসিটাইল কোয়েটাই আসলে সোর্স হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে এটার ফেট কী কী? এইটার ফেট কী কী? এইটা খুব ইম্পর্টেন্ট। সোর্সটা আমরা এমনিই বলতে পারবো ডেফিনেশন থেকে, বাট ফেটটা খুব ইম্পর্টেন্ট। এই ফেটটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন ফেট মানেই আমাদের যে কোশ্চেনটা পরীক্ষা আসে সেটা হচ্ছে ফেট অথবা ডিসপোজাল অফ কিটোন বডিজ। ডিসপোজাল অফ কিটোন বডিজ, হ্যাঁ। আচ্ছা, এখন এই কিটোন বডিজটা যে আমার বডি থেকে বের হয়ে যাবে, কিভাবে বের হবে বা ডিসপোজাল ওয়ে কী কী? এখানে মেনলি দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে আমার এটা এক্সক্রিট করে ফেলবে বা আমি এক্সক্রিশন ঘটাবো। আর আরেকটা হইতে পারে সেটা হচ্ছে কিটোলাইসিস, ঠিক আছে? কিটোলাইসিস। আচ্ছা, এক্সক্রিশন ওয়ে কি বা এক্সক্রিটরি প্যাথওয়ে কি কি আমাদের বডিতে? এই যে তিন ধরনের আমরা যেই কিটোন বডিজ পাই, অ্যাসিটো অ্যাসিটেট, বিটা হাইড্রক্সি বিউটারেট হবে এটা, বিটা হাইড্রক্সি বিউটারেট, এবং হচ্ছে অ্যাসিটোন। তিনটা কিটোন বডি আছে, তিনটার বের হওয়ার ওয়ে কি? সো অ্যাসিটো অ্যাসিটেট এবং বিটা হাইড্রক্সি বিউটারেট, এই দুইটা, প্রথম দুইটা অ্যাসিটো অ্যাসিটেট এবং বিটা হাইড্রক্সি বিউটারেট, এইটা এক্সক্রিট করবে হচ্ছে আমার ইউরিনারি রুট দিয়ে, কেমন? আর যে অ্যাসিটোন আছে এইটা আমার এক্সক্রিট হবে ভায়া এয়ার, অর্থাৎ আমরা পালমোনারি রুটে এটা বের করে দেব, ঠিক আছে? পালমোনারি রুটে আমরা অ্যাসিটোনটা বের করে দেব। এখন আমাদের এক্সক্রিশন ডিসপোজালের ক্ষেত্রে এটা হচ্ছে একটা টাইপের, যে আমরা এক্সক্রিট করে বডি থেকে কিটোন বডি যেগুলো ছিল এটাকে আমি বের করে দিলাম। এখন একটা জিনিস মাথায় রাখবা, কিটোজেনেসিসটা ইউজুয়ালি আমাদের বডিতে হচ্ছে, কিন্তু এটা কখন বেড়ে যায় বা কোন টাইমে এটা সব থেকে বেশি হবে, রেগুলেশনের মধ্যে এটা আরও ডিটেইল পড়বো। এখন আপাতত জাস্ট জানো, যখন আমার বডিতে ইনসুলিনের পরিমাণ কমে যাবে, বা যখন আমার বডিতে, আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি, যখন আমার বডিতে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কমে যাচ্ছে। এখন কার্বোহাইড্রেট তো আমার ব্রেইনের মেইন ফুয়েল হিসাবে কাজ করে, রাইট? এখন কার্বোহাইড্রেট যদি অনেক কমে যায়, কার্বোহাইড্রেট অনেক কমে গেছে, তাইলে কি আমার ব্রেন তো আর কোনো এনার্জির সোর্স পাচ্ছে না, বা ওর মেটাবলিক অ্যাক্টিভিটি করার জন্য কোনো মেটাবলিক ফুয়েল পাচ্ছে না। তো এই অবস্থায় ওকে যে এনার্জি সাপোর্ট দিতে হবে, এই এনার্জির সাপোর্ট দেওয়ার জন্য কিটোন বডি কাজ করে, তখন আমার কিটোলাইসিস হয়। সো যখন আমার বডিতে গ্লুকোজের পরিমাণ অনেক কমে যাচ্ছে, তখন কি হবে? ফার্স্টেই হচ্ছে আমার বডিতে যেই ফ্যাটি অ্যাসিডগুলো আছে সেগুলো আমার এনার্জি দেওয়া শুরু করবে তোমার হচ্ছে অক্সিডেশনের মাধ্যমে, রাইট? এখন যখন এই যে ফ্যাটগুলো ভেঙে এনার্জি প্রডিউস করতেছে, অ্যান্ড ফ্যাট ভাঙার সাথে সাথেই কিন্তু আমার কিটোন বডিজও প্রোডাকশন হবে, রাইট? তো এই যে কিটোন বডিজটা তৈরি হইলো, এখন আমার বডিতে তো গ্লুকোজের পরিমাণ কম হওয়াতে কি হয়েছে? ব্রেইন কাজ করতেছে না, দ্যাটস ওয়াই তখন ফ্যাটগুলো ভেঙে এনার্জি প্রডিউস করতেছে, রাইট? সো এই যে
গ্লুকোজ কম থাকায় ফ্যাট ভাঙতেছে, ফ্যাট ভাঙা মানে কি কিটোন বডি তৈরি হওয়া। অ্যান্ড এই কিটোন বডিটা তখন কি করবে, কিটোন বডিটা তখন যে আমার ব্রেইনকে মেটাবলিক ফুয়েল হিসেবে কাজ করবে। এখন আসো, এই যে মেটাবলিক ফুয়েল হিসেবে কিটোন বডিটা কাজ করবে, সেটা কিভাবে কাজ করবে, সেটাই বেসিক্যালি কিটোলাইসিসের মাধ্যমে কাজ করবে। তো কিটোলাইসিসের মাধ্যমে কিভাবে কাজ করবে সেটা একটু যদি বলি। কিটোলাইসিস মানে হচ্ছে আমার যে কিটোন বডি ছিল, কিটোন বডি, এই কিটোন বডিজটা ভেঙে যাবে, অর্থাৎ ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হয়ে কি তৈরি করবে, এই কিটোন বডিজটা ভেঙে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। ঠিক আছে, এখানে কোন এনজাইম কাজ করে, থিওফোরেজ অ্যান্ড থিওলেজ এনজাইমটা কাজ করবে। এরপরে এই অ্যাসিটাইল কোয়েটা কি হবে, অ্যাসিটাইল কোয়েটা টিসিএ সাইকেলের মধ্যে চলে যাবে, অ্যান্ড টিসিএ সাইকেলে চলে যেয়ে আমার এনার্জি প্রোভাইড করবে। ঠিক আছে, তো এই হচ্ছে কিটোলাইসিসের ঘটনাটা। আমরা একটু ছবিটা দেখব, ছবিটা দেখলে ইজি হবে। সো আমার যে কিটোন বডিজগুলো আছে, সেটা বিটা হাইড্রক্সি বিউটারেট হোক, অ্যাসিটো অ্যাসিটেট হোক, এটা ফার্স্টে কী হবে, এটা আমার থিওফোরেজ এনজাইমের কারণে এটা তৈরি করবে অ্যাসিটাইল, অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, থিওফোরেজ এনজাইমের মাধ্যমে তৈরি করবে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে থিওলেজ এনজাইমের মাধ্যমে তৈরি করবে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, অ্যান্ড এই অ্যাসিটাইল কোয়েটা চলে যাবে হচ্ছে টিসিএ সাইকেলে। ঠিক আছে, এইটুকুন হচ্ছে আমার কিটোলাইসিস। এই যে টিসিএ সাইকেলে যখন ঢুকতেছে, টিসিএ সাইকেলে ঢোকা মানেই কি, এটা হচ্ছে প্রোডাকশন অফ এনার্জি, রাইট, প্রোডাকশন অফ এনার্জি। তাইলে এরা কাদেরকে এনার্জিটা প্রোভাইড করবে, এই যে এনার্জিটা তৈরি করলো, এরা এনার্জি প্রোভাইড করবে বেসিকলি নিউরনকে, এই এনার্জিটা প্রডিউস করবে হার্টকে, অ্যান্ড দিবে হচ্ছে স্কেলিটাল মাসেলকে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা মনে রাখবা, সেটা হচ্ছে আমার যখন এই বিটা হাইড্রক্সি বিউটারেট এবং অ্যাসিটো অ্যাসিটেটের একদম কমপ্লিট অক্সিডেশন হবে, বিটা হাইড্রক্সি বিউটারেট এবং অ্যাসিটো অ্যাসিটেটের কমপ্লিট অক্সিডেশন হবে, এই অ্যাসিটো অ্যাসিটেট থেকে তৈরি হবে 24 এটিপি, 24টা এটিপি তৈরি হবে। ওয়্যারএজ বিটা হাইড্রক্সি বিউটারেট থেকে টোটাল এটিপি তৈরি হবে 27টা এটিপি। ঠিক আছে, এক মোল বিটা হাইড্রক্সি বিউটারেট থেকে 27টা এটিপি তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, দেখো, এই যে বিটা হাইড্রক্সি বিউটারেট, অ্যাসিটো অ্যাসিটেট, এই ঘটনাগুলো ঘটতেছে, ব্রেকডাউন হইলো, এই সেই হইলো, কিন্তু এরা এনার্জি সাপ্লাই দিচ্ছে শুধুমাত্র নিউরন, হার্ট এবং স্কেলেটাল মাসেলকে, আর কোথাও যাইতে পারতেছে না। আমার বডির আরবিসির, যদি আমার বডিতে আমি গ্লুকোজ কমাই দিই, তখন আমার লিভারকে এনার্জি দিতে হবে, আরবিসিকে দিতে হবে, অন্যান্য সেলকে দিতে হবে, কিন্তু এরা শুধুমাত্র এই জায়গাগুলোতে মানে প্রমিনেন্টলি কাজ করতেছে। এই কাজ করার রিজনটা কি, লিভার কিংবা আরবিসিতে কাজ না করতে পারার রিজনটা কি, সেটা হচ্ছে এই যে লিভারের মধ্যে যে আমি কিটোলাইসিস করে এনার্জি বাইর করব, লিভারে কিটোলাইসিস হয় না। আমি যে লিভারে কিটোলাইসিস করে এনার্জি তৈরি করব, সেটা হয় না। কেন হয় না, কারণ লিভারে কিটোলাইসিস ঘটনাটাই ঘটাইতে পারে না। রিজন কি, আমার এইখানে প্রথম যে এনজাইমটা লাগে থিওফোরেজ, এই থিওফোরেজ এনজাইমটা লিভারের মধ্যে নাই। থিওফোরেজ এনজাইম নেই। ঠিক আছে, লিভারে থিওফোরেজ এনজাইমটা নাই। হ্যাঁ, থিওফোরেজ এনজাইমটা লিভারে নাই। আর হচ্ছে আরবিসি কেন এটা ইউজ করতে পারে না, আরবিসি পারে না এই কারণেই যে আমার আরবিসিতে ডিরেক্ট মাইটোকন্ড্রিয়াই থাকে না। এটা আমরা জানি যে আরবিসিতে মাইটোকন্ড্রিয়াই থাকে না। মাইটোকন্ড্রিয়া না থাকলে আমার এই থিওফোরেজ থিওলেজ এনজাইম আসবেই না, কারণ কিটোলাইসিসের এই প্রক্রিয়াটাও আসলে মাইটোকন্ড্রিয়াতেই হয়। তো এটা হচ্ছে আমার কিটোলাইসিস। সো আমার ফেট অফ কিটোন বডিসে দুইটা ফেট আমরা পাচ্ছি, একটা হচ্ছে এক্সক্রিশন হয়ে যাচ্ছে ইউরিনারি রুট, পালমোনারি রুটের মাধ্যমে, আর আরেকটা হবে হচ্ছে কিটোলাইসিস। কিটোলাইসিসটা কীভাবে কাজ করতেছে, ফার্স্টে অ্যাসিটো অ্যাসিটেট থেকে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে ফর্ম হবে থিওফোরেজ এনজাইমের কারণে, অ্যান্ড অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে থেকে থিওলেজ এনজাইমের কারণে তৈরি করবে অ্যাসিটাইল কোয়ে। দেন এই অ্যাসিটাইল কোয়েটা টিসিএ সাইকেলে যেয়ে প্রোডাকশন করবে এনার্জি। কোথায় কোথায় এনার্জি দিবে, নিউরনে দিবে, হার্টে দিবে এবং স্কেলিটাল মাসেলে এনার্জি দিবে। আরেকটা কথা বলছি, বিটা হাইড্রক্সি বিউটারেটের কমপ্লিট কিটোলাইসিসে বা টিসিএ সাইকেলের মাধ্যমে যাওয়ার মাধ্যমে এরা 27টা এটিপি তৈরি করে, ওয়ারেস অ্যাসিটো অ্যাসিটেট তৈরি করে 24টা এটিপি দিয়ে আমার বডিতে এনার্জি দিচ্ছে। আচ্ছা, এইখানে এই যে জিনিসটা দেখলা, তাইলে আমরা কিটোন বডিস
কখন তৈরি হয়? কিটোন বডিজ তৈরি হচ্ছিল যখন ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনের মাধ্যমে একটা বাই প্রোডাক্ট হিসেবে আমার তৈরি হচ্ছিল, তাই না, অ্যাসিটাইল কোয়ে থেকে। তো এই যে এটা তৈরি হচ্ছে, তো এটা আমরা ইউজুয়ালি বডি থেকে বের করে দিচ্ছি। কিন্তু এটাকে কি আমি ডিরেক্টলি আমরা বডি থেকে যে সাবস্টেন্সগুলো বের করে দিই এগুলো থেকে তো আমরা ওয়েস্ট প্রোডাক্ট বলি। ইউরিনারি রুটে আমি যেগুলো বের করে দিচ্ছি, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, এগুলোকে তো আমরা ওয়েস্ট প্রোডাক্ট বলি, রাইট? আবার কার্বন ডাইঅক্সাইড বের করে দিই, এটাও একটা ওয়েস্ট প্রোডাক্ট বডির। কিটোন বডি তো আমি সেম ইউরিনারি রুট অ্যান্ড হচ্ছে পালমোনারি রুট দিয়ে বের করে দিই। সো ইউরিনারি রুট কিংবা পালমোনারি রুট দিয়ে যে আমি বের করে দিচ্ছি, এটা হিসাবে তাইলে আমার ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে আমরা কনসিডার করতে পারি বা করা উচিত। কিন্তু কিটোন বডিকে আমরা ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে কনসিডার করব না। কিটোন বডিকে ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে কনসিডার করা যাবে না। কেন করা যাবে না? কারণ ওয়েস্ট প্রোডাক্টগুলো আমার বডির জন্য ক্ষতিকর বা এগুলো আমার বডিতে রেখে কোনো লাভ নাই, রাইট? কিন্তু এই কিটোন বডি কিন্তু আমার বডিতে কাজ করতেছে। আমার কিটোলাইসিসের মাধ্যমে এই কিটোন বডিটা আমার বডিতে এনার্জি প্রোডাকশন করতেছে, রাইট? সো কিটোন বডি আমার এই এক্সক্রিটরি রুট দিয়ে বের হয়ে গেলেও এটাকে আমরা ডিরেক্টলি ওয়েস্ট প্রোডাক্ট বলতে পারবো না, রাদার এটা আমার বডির প্রয়োজনীয়। এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমাদের শর্ট নোটে বা এক্সপ্লেনেটরি কোয়েশ্চেনে আসে, কিটোন বডিজ আর নট ওয়েস্ট প্রোডাক্ট। ঠিক আছে, এটা একদম মানে খুব কমন কোশ্চেন এবং পরীক্ষায় টিচাররা ভাইভা টাইভা খুব ধরে যে কিটোন বডি আমার বডির ওয়েস্ট প্রোডাক্ট না। তখন এটা বলার জন্য অবশ্যই এটা বলবা যে আমরা আমাদের বডি থেকে অ্যাসিটো অ্যাসিটেট বিটা হাইড্রোক্সি বিউটারেট ইউরিনের থ্রুতে বের করে দিচ্ছি, অ্যাসিটোন আমরা বের করে দিচ্ছি পালমোনারি রুট দিয়ে। আমরা ইউরিনে কিংবা পালমোনারি রুট দিয়ে যেই প্রোডাক্টগুলো আমরা বের করে দিই আমাদের বডি থেকে, এই প্রোডাক্টগুলো আমাদের বডির জন্য ভালো না বা এই প্রোডাক্টগুলো আমাদের বডিতে কোনো ধরনের গুড রোল প্লে করে না। এক্সাম্পল হইতে পারে ইউরিয়া, ইউরিক অ্যাসিড কিংবা কার্বন ডাইঅক্সাইড, রাইট? সো এখন আমি কিটোন বডিজও সেম এই পালমোনারি কিংবা ইউরিনারি রুট দিয়ে বের করে দিচ্ছি। কিন্তু আমরা ইউরিনারি পালমোনারি রুট দিয়ে বের করলেও এটাকে আমরা একটা ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে কনসিডার করব না। কেন করব না? এরপরের থেকে কিটোলাইসিসের কথাবার্তাগুলো বলা শুরু করবো, যে কিটোলাইসিসের মাধ্যমে আমার কিটোন বডি থেকে আমরা এনার্জি পাবো, যে এনার্জিটা কিনা আমার বডির এই নিউরন, হার্ট এবং স্কেলেটাল মাসেলকে এনার্জি প্রোভাইড করবে। তো এটার কারণে এটাকে আমরা কোনো ওয়েস্ট প্রোডাক্ট বলতে পারবো না। আর একটা জিনিস মাথায় রাখবা যে কিটোন বডি কিন্তু আমার বডিতে কখন প্রমিনেন্টলি তৈরি হবে, যখন হচ্ছে আমার বডিতে গ্লুকোজের ঘাটতি হবে বা ইনসুলিনের ঘাটতি হবে সেই সময়টাতে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মোটামুটি কিটোন বডিজের কিটোলাইসিস বা ফিটটাও গেল। এখন রেগুলেশনটা আমরা বললাম, রেগুলেশনের কথাগুলো এই কিটোলাইসিসের মধ্যেই বলে ফেলছি। আসলে দেখো কি কখন হয়, ওভার প্রোডাকশনটা কখন হবে, কিটোলাইসিস মানে কিটোনের বা কিটোজেনেসিসটা কখন বেশি পরিমাণ হবে। ইউজুয়ালি আমার বডিতে যখন বিটা অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন হচ্ছে, তখনই কিছু পরিমাণ কিটোন বডি তৈরি হবে। কিন্তু কখন এই প্রোডাকশনটা অনেক বেশি হবে, অর্থাৎ ওভার প্রোডাকশন কখন হবে, যখন কিনা আমার বডিতে কার্বোহাইড্রেট অ্যাভেইলেবল থাকবে না। ঠিক আছে, কার্বোহাইড্রেট আমার বডির টিস্যুতে অ্যাভেলেবল থাকবে না, তখন এটার ওভার প্রোডাকশন হবে। আচ্ছা, আর এটা কিভাবে হবে? যখন হচ্ছে কার্বোহাইড্রেট না থাকার কারণে যদি আমার কার্বোহাইড্রেট কমে যায়, তখন আমার বডিতে যে সেলগুলো আছে এই সেলগুলো এনার্জি নিবে কার কাছ থেকে? ফ্যাটের থেকে। তো সো তখন ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনটা বেড়ে যাবে। কার্বোহাইড্রেট কমে যাওয়া, বডিতে কার্বোহাইড্রেট কমে যাওয়া, হাইড্রেট হাইড্রেট গেল কমে, কার্বোহাইড্রেট গেল কমে। এখন সেলগুলো বেঁচে থাকার জন্য কার কাছ থেকে এনার্জি নেবে? ফ্যাটি অ্যাসিডের কাছ থেকে নেবে। ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন তখন বেড়ে যাবে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন বেড়ে যাবে, রাইট? তো ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন যদি বেড়েই যায়, তাহলে আমার অ্যাসিটাইল কোয়ের প্রোডাকশনও বেড়ে যাবে, অ্যাসিটাইল কোয়ের প্রোডাকশন বেড়ে যাবে। দ্যাটস ওয়াই যখন আমার বডিতে কার্বোহাইড্রেটের পরিমাণ কমে যাচ্ছে, তখন ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনটা বেড়ে যাচ্ছে অ্যান্ড একই সাথে অ্যাসিটাইল কোয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে কিনা আমার কিটোজেনেসিসটাও বেশি হয়। আর এখানে কোন হরমোনগুলো মেইনলি কাজ করে? গ্লুকাগন কাজ করবে, আর ইনসুলিন হচ্ছে আমার কিটোজেনেসিসকে ইনহিবিট করবে। তার মানে ইনসুলিনের পরিমাণ যখন কমে যাচ্ছে, তখন কিটোজেনেসিস আমার বডিতে বেড়ে যায়। আর এমনিতে গ্লুকাগন বেশি থাকলে কিটোজেনেসিসটা বেশি হবে। তো এটা হচ্ছে আমার রেগুলেশন অফ কিটোজেনেসিস। অক্সিডেশন অফ কিটোলাইসিস এটা আমরা অলরেডি বলে ফেলছি।
যে এখানে এই জিনিসপত্রগুলো যে সাকসিনাইল কোয়ে অ্যাসিটোঅ্যাসিটেট কোয়ে থাকে না বা থিওফোরেজ এনজাইমটা লিভারে থাকে না, দ্যাটস ওয়াই লিভারে কিটোলাইসিসটা হয় না। ঠিক আছে, সো যে কিটোন বডিটা আমার বডিতে থাকে, কিটোন বডিটা এটা কই তৈরি হয়? কিটোন বডিটা তৈরি হয় কিন্তু লিভারে, আমরা দেখছিলাম তাই না? এটার সাইট ছিল হচ্ছে লিভার। এখন এটা লিভারের তৈরি হওয়ার পরে এটা ব্লাডের মাধ্যমে এটা চলে যায় কোথায়? ব্রেইনে যাবে, এটা যাবে হার্টে, অ্যান্ড এটা যাবে হচ্ছে স্কেলেটাল মাসেলে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে এই যে লিভার থেকে তৈরি হয়ে কিটোন বডিটা ফ্লো করে করে ব্রেইন, হার্ট, স্কেলেটাল মাসেলে গেল, অ্যান্ড সেইখানে যে ওইখানকার মাইটোকন্ড্রিয়াতে এই কিটোলাইসিস হওয়ার মাধ্যমে এনার্জির সাপোর্টটা দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মোটামুটি অক্সিডেশন অফ কিটোলাইসিস। আমরা এর পরের টপিকে যাব। এইবার আসো আমাদের বায়োমেডিক্যাল কিছু ইম্পর্টেন্স আছে কিটোন বডিজের, এটা আমরা অলরেডি এতক্ষণে জেনে ফেলছি। প্রথম কথা হচ্ছে যে কিটোন বডি আমাদের এনার্জির সোর্স হিসাবে পেরিফেরাল টিস্যুতে কাজ করে। স্পেশালি কোনগুলোর কথা বলছি? ব্রেইন, স্কেলেটাল মাসেল এবং হার্টের কথাটা অবশ্যই মেনশন করতে হবে। ঠিক আছে, কিটোন বডি আমাদের এনার্জির দিয়ে থাকে এই পেরিফেরাল টিস্যুগুলোতে। এছাড়াও আমাদের হচ্ছে যখন প্রলং ফাস্টিংয়ের পিরিয়ডে আমরা চলে যাই, অর্থাৎ অনেকক্ষণ ধরে তোমরা খাওয়া দাওয়া করতেছি না, আমরা এই স্টেজে অর্থাৎ সেই লেভেলে কার্বোহাইড্রেটের লেভেলটা অনেক বেশি ফল করে। দ্যাটস ওয়াই তখন কি হয়? তখন ফ্যাটি অ্যাসিড এই জায়গাটায় রোল প্লে করে, অ্যান্ড ফ্যাটি অ্যাসিড তখন কি করে? অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। দ্যাটস ওয়াই কি হয়, এই যখন প্রলং ফাস্টিং পিরিয়ডে কিটোন বডিজের পরিমাণ আমার বডিতে ম্যাক্সিমাম থাকে বা সব থেকে বেড়ে যায়, এবং কিটোন বডিজ তখন আমার ব্রেইনের মেইন সোর্স অফ এনার্জি হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কিটোনেমিয়া এবং কিটোন ইউরিয়া বলে দুইটা টার্ম আমরা পাবো। এটা কি জিনিস? দেখো, কিটোন বডি তো আমার বডিতে ইউজুয়াল কেসে কি হওয়ার কথা? আমার বডি থেকে এক্সক্রিটরির রুটে বের হয়ে যাচ্ছিল, তাই না? কিন্তু যদি এরকম হয় যে আমার বডিতে কিটোন বডিজ অনেক বেশি তৈরি হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কিটোন বডিটা ইউটিলাইজ হচ্ছে না, অর্থাৎ কিটোন বডি আমার বডিতে অনেক তৈরি হয়ে গেল কিন্তু আমার কিটোলাইসিস হচ্ছে না, অর্থাৎ এনার্জির সাপোর্টটা এটা দিচ্ছে না, তাইলে কি হবে? আমার ব্লাডে কিটোন বডিটা বেড়ে যাবে না? অর্থাৎ কিটোন বডির প্রোডাকশন বেশি হচ্ছে কিন্তু ইউজ কমে যাচ্ছে বা ইউজ কম হচ্ছে। এই অবস্থায় কি আমার ব্লাডে কিটোন বডিজের পরিমাণ বেশি হবে? এই অবস্থাটাকে আমরা বলে থাকি কিটোনেমিয়া, অর্থাৎ ব্লাডে যখন কিটোন বডির প্রেজেন্স বেশি হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো কিটোনেমিয়া। হ্যাঁ, মোর দেন নর্মাল, অর্থাৎ নর্মালি আমাদের যতটুকুন থাকবে, আমরা দেখছিলাম 1 mg/%, হ্যাঁ 1 mg/% অর 1 to 2 মিলিমোল পার লিটার, এটা হচ্ছে আমার ব্লাডে নর্মাল কিটোনের লেভেল। হ্যাঁ, নর্মাল কিটোন বডিজের কিটোন লেভেল এটা। যদি কোনো কারণে এর থেকে ব্লাডে বেশি হয়ে যায় কিটোন বডি, তার মানে কি? কিটোন বডি তৈরি হচ্ছে কিন্তু এটার ইউটিলাইজেশন হচ্ছে না, এটাকে আমরা বলে থাকি কিটোনেমিয়া। ঠিক আছে, আর যখন এই কিটোনেমিয়া হবে ব্লাডে, তার মানে কি? আমার বডিতে কিটোন বডি বেড়ে গেছে না? সো কিটোন বডি যদি বেড়েই যায়, এটা তো আমার বডি থেকে এক্সক্রিট করবো কিসের মাধ্যমে? ইউরিনের মাধ্যমে না? তাইলে তখন কি আমরা ইউরিনের মধ্যেও কিটোন বডি পাবো না? অর্থাৎ প্রেজেন্স অফ কিটোন বডি ইন ইউরিন পাওয়া যাবে, রাইট? সো তখন যখন ইউরিনের মধ্যে কিটোন বডি পাবো তখন এটাকে আমরা বলবো কিটোন ইউরিয়া। ঠিক আছে, কিটোন ইউরিয়া। হ্যাঁ, কিটোন ইউরিয়া মানে কি? যখন হচ্ছে আমার বডিতে বা ইউরিনের মধ্যে কিটোন বডি পাওয়া যাবে তখন সেটাকে আমরা বলবো কিটোন ইউরিয়া। আচ্ছা, আর এই যে ওভারঅল কন্ডিশন কিটোনেমিয়া, অর্থাৎ ব্লাডেও কিটোন বডি পাওয়া যাচ্ছে এবং ইউরিনেও কিটোন বডি পাওয়া যাচ্ছে, এই দুইটা কন্ডিশনকে আমরা একত্রে বলবো কিটোসিস। এবং কিটোসিস কিভাবে হয় এটা খুব ইম্পর্টেন্ট, এটা জানতে হবে, এটা রিটেনের কোশ্চেন। তো তার আগে এখানে বেশ কিছু কথাবার্তা আমি বলছি, ফাস্টিং টাস্টিং অনেকগুলো জিনিসপত্র, এটা ছাড়াও কিটোন বডিসের আরও কিছু ইনফরমেশান আমি একটু তোমাদেরকে দিব। এগুলো তোমাদের এবিসি বইয়ে আছে, সেই জিনিসপত্রগুলো একটু সেপারেটলি আমি তোমাদেরকে একটু দিব। সেটা হচ্ছে আমরা দেখছি আমাদের প্রথম যে জিনিসটা, আমাদের বডিতে কিটোজেনেসিস এই প্রসেসটা শুধুমাত্র লিভারে হবে। এটা কিন্তু কিটোজেনেসিস কিন্তু আমার বডির অন্য কোথাও হবে না। সো কিটোজেনেসিসটা শুধু লিভার হবে। দেন এটা কি হবে? যে কিটোন বডিটা ফর্ম হইল লিভারে, এইটা ব্লাডের থ্রুতে অন্য কোথাও চলে যাবে এবং সেইখানে যে এটার কিটোলাইসিসটা হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার
কিটোন বডির প্রোডাকশন কখন সব থেকে বেশি হবে? যখন কিনা আমার বডিতে অ্যাসিটাইল কোয়ের ফরমেশনটা নর্মাল অ্যাসিটাইল কোয়ে যতটুকুন তৈরি হয় তার থেকে যখন বেশি হয়ে যাবে অ্যাসিটাইল কোয়ের ফরমেশন, অ্যাসিটাইল কোয়ে ফরমেশন যখন বেড়ে যাবে, তখন হচ্ছে আমার কিটোন বডিজের প্রোডাকশনটাও বেড়ে যাবে। এটা আমরা অলরেডি বলছি। এখন কোন কোন কন্ডিশনে হয় এটা আমি আসলে সামনে পড়াবো। হ্যাঁ, এই যে এই কন্ডিশনগুলোয় আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, প্রোলংড স্টারভেশন, হাই ফ্যাট ফিডিং, ক্রনিক অ্যালকোহলিজম, এই জিনিসপত্রগুলোর ক্ষেত্রে এই কন্ডিশনগুলো হয়। ঠিক আছে, আচ্ছা। আমার বডিতে লিভার তো কিটোন বডি তৈরি করতেছে, রাইট? কিটোন বডিজের মধ্যে 3টা পাইছিলাম, কি কি? বিটা হাইড্রক্সি বিউটারেট, অ্যান্ড হচ্ছে অ্যাসিটেট, আর হচ্ছে অ্যাসিটোন, তাই না? অ্যাসিটোন। সো এদের আমরা পরিমাণটা দেখছিলাম, মনে আছে? 70%, সরি 78%, অ্যাসিটোন হচ্ছে 2%, আর অ্যাসিটেট হচ্ছে 20%। হ্যাঁ, আচ্ছা। তার মানে কি আমার বডিতে এই 3টা কিটোন বডিজ তৈরি হইলেও বিটা হাইড্রক্সি বিউটারেট মোস্ট প্রমিনেন্টলি তৈরি হয়, রাইট? মোস্ট প্রমিনেন্টলি তৈরি হয়, এবং এই বিটা হাইড্রক্সি বিউটারেট আর অ্যাসিটেটের রেশিও কত? অলমোস্ট 3:1 এই রেশিওতে প্রোডাকশন হয়, অর্থাৎ বিটা হাইড্রক্সি বিউটারেট অ্যাসিটেটের 3 গুণ বেশি প্রোডাকশন হয়। আচ্ছা, এরপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আমরা বলতেছিলাম যে ব্রেইন আসলে ইউজ করতে পারে। ব্রেইন কেন ইউজ করতে পারে? ব্রেইন আমার ফ্যাটি অ্যাসিডও তো ডিরেক্টলি ব্রেইনে যাইতে পারতো, তাই না? আমরা বললাম যে আমার ব্রেইনের মেইন ফুয়েল হিসেবে তখন কিটোন বডিগুলো কাজ করে, রাইট? তো যখন আমি স্টারভেশন পিরিয়ডে যাচ্ছি তখন আমার বডিতে গ্লুকোজ নাই, ফাইন, ভালো কথা। তখন ফ্যাট আমার গ্লুকোজের কাজটা করতেছে, বডিতে এনার্জি দিচ্ছে। তো চাইলে তো এই ফ্যাটি অ্যাসিডটাই ডিরেক্টলি আমার ব্রেইনে চলে যেতে পারতো না? ব্রেইনে যে তখন আমার ব্রেইনের মেটাবলিক ফুয়েল হিসেবে কাজ করতো, অবশ্যই পারতো। কিন্তু এখানে ইস্যু হচ্ছে ফ্যাটি অ্যাসিড আমার ব্রেইনে মেটাবলিক ফুয়েল হিসেবে কাজ করে না, মেটাবলিক ফুয়েল হিসেবে কাজ করবে না, কেন কাজ করবে না? এখন এটা না করার কারণ হচ্ছে আমার ব্রেইন এবং প্লাজমার মধ্যে একটা বেরিয়ার আছে, যেটাকে আমরা কি বলি? ব্লাড ব্রেইন বেরিয়ার। হ্যাঁ, ব্লাড ব্রেইন বেরিয়ার। সো এই যে ব্লাড ব্রেইন বেরিয়ার যেটা আমরা পাচ্ছি ব্রেইন এবং প্লাজমার মধ্যে, এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা এই ব্লাড ব্রেইন বেরিয়ার ক্রস করে ব্রেইনের মধ্যে যাইতে পারে না। ব্লাড ব্রেইন বেরিয়ার ক্রস করে কখনোই ব্রেইনের ভিতরে এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা ঢুকতে পারে না, যার কারণে ব্রেইনের যেই সেলগুলো আছে সেই সেলগুলো ফ্যাটি অ্যাসিডটা পাই না, অর্থাৎ ওদের কাছে পর্যন্ত রিচই করতে পারে না। দ্যাটস ওয়াই আমার ব্রেইন কখনোই ফ্যাটি অ্যাসিডকে মেইন এনার্জির সোর্স হিসেবে ইউজ করতে পারে না। ওয়্যারএজ আমার যদি আমি কথা বলি, কিটোন বডিজগুলোই আমার এই ব্লাড ব্রেইন বেরিয়ারটাকে ক্রস করতে পারে, ক্রস করে কই যাইতে পারে? ব্রেইনের মধ্যে চলে যেতে পারে। হ্যাঁ, ব্রেইনের মধ্যে চলে যেতে পারে। সো এই যে ব্রেইনের মধ্যে কিটোন বডিটা চলে গেল, দ্যাটস ওয়াই কিটোন বডি আমার ব্রেইনের মেজর এনার্জির সোর্স হিসেবে কাজ করতে পারবে ডিউরিং স্টারভেশন অ্যান্ড ফাস্টিং। ঠিক আছে, আচ্ছা। তো এই 3টা ধরনের যে আমরা বিটা হাইড্রক্সি বিউটারেট, অ্যাসিটেট এবং অ্যাসিটোন পাইলাম, এই অ্যাসিটোনের কিছু পিকুলারিটিস কিন্তু আমরা দেখতে পারতেছি, রাইট? কিছু পিকুলারিটিস অ্যাসিটোনের আছে। কি কি পিকুলারিটিস আছে? একটা পিকুলারিটিস আছে এরা কোত্থেকে তৈরি হয়? আমার অ্যাসিটেটের একটা নন এনজাইমেটিক ডিকার্বক্সিলেশনের মাধ্যমে তৈরি হয়। নন এনজাইমেটিক একটা প্রসেসে তৈরি হচ্ছে, তাই তো? এনজাইমেটিক প্রসেসে এটা তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা নন এনজাইমেটিক প্রসেসে এটা তৈরি হচ্ছে। আচ্ছা, নন এনজাইমেটিক প্রসেসে এটা তৈরি হচ্ছে, তাইলে এটা একটা পিকুলারিটি। এটা এরপরে হচ্ছে আমার যদি বডিতে কিটোন বডিজ বেড়ে যায় তখন তো কিটো অ্যাসিডোসিস হইতে পারে, তাই না?
কিন্তু যেহেতু অ্যাসিটন আমার বডিতে মেটাবলিক ফুয়েল হিসেবে কাজই করে না, রেদার এটা পুরোটাই বলা যায় যে আমার পালমোনারি রুট দিয়ে বডি থেকে বের হয়ে যায়, পালমোনারি রুট দিয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে ওই যে আমরা বললাম যে কিটোনিউরিয়া বা কিটোনেমিয়া, এইটার ক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাসিটনের কোনো ভূমিকা নাই, যেহেতু এরা মেটাবলিক ফুয়েল হিসেবে ইউজ করতে পারে না এবং এরা হচ্ছে পালমোনারি রুট দিয়ে বের হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এরা আমার ব্লাডে কিটোন বডিজের পরিমাণ বাড়াইতে কোনো হেল্প করতেছে না বা বাড়াচ্ছে না, ঠিক আছে। সো কিটোনেমিয়া এবং কিটোনিউরিয়া বা কিটোসিসের ক্ষেত্রে এদের কোনো ভূমিকা নাই। ওকে, সো কিটোসিস বলতে আমরা কি বলছিলাম? কিটোসিস বলতে আমরা যে জিনিসটা বলছিলাম আরেকবার একটু বলে দিই। কিটোসিস এইটা হচ্ছে টোটালি দুইটা জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে কিটোন ইউরিয়া আর একটা হচ্ছে কিটোনেমিয়া, ঠিক আছে, কিটোনেমিয়া। আচ্ছা, লাস্টে মিয়া থাকলে বুঝবা যে এটা আসলে ব্লাডের সাথে রিলেটেড, অর্থাৎ ব্লাডের পরিমাণটা বোঝাচ্ছে। আচ্ছা, তো এই দুইটা কন্ডিশনকে আমরা একত্রিতভাবে বলি কিটোসিস, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো কিটোসিসের ক্ষেত্রে যেটা হয় আসলে কিটোসিস এখানে আসলে অ্যাসিডোসিস হবে, হ্যাঁ, অ্যাসিডোসিস। কিটো অ্যাসিডোসিসকে আমরা শর্টে কিটোসিস বলি, ঠিক আছে। সো কিটোসিসের ক্ষেত্রে আমাদের কজ কি আমরা পাইছিলাম? ফিজিওলজিক্যাল কজের মধ্যে আমরা স্টারভেশন, হাই ফ্যাট ফিডিং, লো কার্বোহাইড্রেট ডায়েট, সিভিয়ার এক্সারসাইজ, এইগুলা। আর প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক অ্যালকোহলিজম, প্রেগনেন্সি, টুইন ল্যাম্প ডিজিজ, এগুলা। এর মধ্যে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস আর ক্রনিক অ্যালকোহলিজমটা, আর এখানে হচ্ছে স্টারভেশন, এই তিনটা একদম বলতেই হবে, স্টারভেশন, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস এবং ক্রনিক অ্যালকোহলিজম। আচ্ছা, এখন আমাদের বায়োকেমিক্যাল বেসিস অফ কিটোসিস, মানে এই যে তিনটা কন্ডিশনের কথা বললাম, স্টারভেশন, ডায়াবেটিস মেলাইটাস কিংবা ক্রনিক অ্যালকোহলিজমের ক্ষেত্রে কিভাবে এটা হচ্ছে, এই জিনিসটা তোমাদের রিটেনে আসে, অর্থাৎ বায়োকেমিক্যাল বেসিস অফ কিটোসিস বা মেকানিজম অফ অ্যাকশন, মানে কিভাবে মেকানিজম অফ অ্যাকশন না, মেকানিজম, কোন মেকানিজমে কিটোসিসটা তৈরি হয় সেটা, হ্যাঁ, মেকানিজমটা কিভাবে তৈরি হচ্ছে কিটো অ্যাসিডোসিসের ইন ডায়াবেটিস মেলাইটাস, স্টারভেশন অ্যান্ড অ্যালকোহলিজম, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। তো এইখানে যে কথাগুলো লিখছি এই কথাগুলো হচ্ছে আমরা এই নিচে তোমাদের এবিসি বইয়ের চমৎকার একটা ছবি আছে, এই ছবি দেখে পড়বো। ওকে, সো ডায়াবেটিস মেলাইটাস যখন হচ্ছে তখন আমার বডিতে ল্যাক অফ ইনসুলিন হচ্ছে, ডায়াবেটিস মেলাইটাসে আমার বডিতে ইনসুলিনের লেভেলটা কমে যায়। এছাড়া যখন আমি স্টারভেশন কিংবা ভমিটিং কিংবা আমি যদি বডিতে কার্বোহাইড্রেটের ইনটেক একেবারে কমায় ফেলি, তখন কি হবে? তখন আমার বডিতে হাইপোগ্লাইসেমিক কন্ডিশন তৈরি হবে, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া হবে। অ্যান্ড হাইপোগ্লাইসেমিয়ার কেসেও কী হবে? ইনসুলিনের পরিমাণ অবশ্যই বডিতে কমে যাবে, তাই তো? কারণ কি, আমার বডিতে তো হাইপোগ্লাইসেমিয়া মানে কি, গ্লুকোজ লেভেল এমনিই কম, ইনসুলিনের কাজও হচ্ছে আমার বডিতে গ্লুকোজ লেভেল কমাবে। সো গ্লুকোজ যদি কম থাকে ইনসুলিন তো আর সিক্রেট হবে না, তো হাইপোগ্লাইসেমিক কন্ডিশনেও আমার ইনসুলিনের লেভেলটা কমে যায়। অ্যান্ড অ্যালকোহলিজম যখন হয়, অ্যালকোহল যখন কেউ ইনটেক করে তখন হচ্ছে গ্লুকোনিওজেনেসিসটা কমে আসে। সো গ্লুকোনিওজেনেসিস কমে যাওয়া মানেও আলটিমেটলি আমার হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হবে। অ্যান্ড হাইপোগ্লাইসেমিয়া মানেই কি বললাম, যে আমার ইনসুলিনের লেভেলটা কমে যায়। এখন ইনসুলিনের লেভেলটা যখন কমে গেল তখন দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে আমার সেলে গ্লুকোজের এন্ট্রিটা কমে যায়, আমার সেলগুলোতে গ্লুকোজের এন্ট্রি কমে যায়। সো গ্লুকোজ যদি না যায় তাইলে এটার কারণে আমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটার পরিমাণ কমে যায়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কমে গেলে কি হবে? আমার টিসিএ সাইকেল এটার সাপ্রেশন হবে। অ্যান্ড টিসিএ সাইকেলের যদি সাপ্রেশন হয় তার মানে কি, ডিক্রিজড হবে হচ্ছে অক্সিডেশন অফ অ্যাসিটাইল কোয়ে, সাপ্রেশন অফ টিসিএ সাইকেল। তার মানে টিসিএ সাইকেলের থ্রুতে যে অ্যাসিটাইল কোয়ের অক্সিডেশনটা হচ্ছিল সেটা কমে যাবে। তাইলে কি, অ্যাসিটাইল কোয়ের তো এখন আর অক্সিডেশন হচ্ছে না, তার মানে কি প্রচুর পরিমাণ অ্যাসিটাইল কোয়ে অ্যাকিউমুলেট করতেছে। অ্যান্ড সেটা যে কী করবে, এরপরে কিটোজেনেসিস হবে। অ্যান্ড কিটোজেনেসিস থেকে আলটিমেটলি কিটোসিস অথবা কিটো অ্যাসিডোসিস হবে। আর আরেকটা কি হইতে পারে, যখন হচ্ছে আমার এই আরেকটা আমাদের রেগুলার মেকানিজম, যে আমার ইনসুলিনের পরিমাণ কমে গেল, ইনসুলিনের পরিমাণ কমে যাওয়ার কারণে আমার হরমোন সেন্সিটিভ লাইপেজ এবং লাইপোলাইসিসকে এরা স্টিমুলেট করবে, ঠিক আছে, ইনসুলিন কমে যাওয়ার কারণে। কারণ কি, ইনসুলিন কমে গেছে, আমার গ্লুকোজ টুকোজ কমে গেছে, তো এটাকে বাড়াইতে হবে। এই জন্য আমার লাইপোলাইসিস এবং হরমোন সেন্সিটিভ লাইপেজ এদেরকে স্টিমুলেট করলো, যার কারণে কি হইলো, এবার এক্সেস ফ্যাটি অ্যাসিড চলে আসবে। কেন আসবে? ওই যে কমতিটা ছিল বা যে এনার্জিটা কমে গেছিলো ওইটা সাপোর্ট দেওয়ার জন্য।
ফ্যাটি অ্যাসিড বেড়ে গেল, তাইলে কি হবে? বিটা অক্সিডেশন বাড়বে। বিটা অক্সিডেশন বাড়া মানেই কি? আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ের প্রোডাকশনটা বেড়ে যাবে। অ্যাসিটাইল কোয়ের প্রোডাকশন বেড়ে যাওয়া মানে অ্যাকিউমুলেশন অফ এক্সেস অ্যাসিটাইল কোয়ে, অ্যান্ড সেখান থেকে কিটোজেনেসিস এবং কিটোঅ্যাসিডোসিস। এইখানেও আসলে এই কথাগুলোই মানে জাস্ট এক্সপ্লেইন করে লেখা আছে এই সেম জিনিসপত্রগুলো। হ্যাঁ, লাইপোলাইসিস, বিটা অক্সিডেশন, অ্যাসিটাইল কোয়ে, কিটোজেনেসিস, ওভার প্রোডাকশন অফ কিটোন বডিজ, কিটোনেমিয়া, কিটোনিউরিয়া, কিটোসিস। এই হচ্ছে আমার মোটামুটি কিটোন বডিজের ব্যাপার স্যাপার। এখন একটা তোমাদের এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে পরীক্ষায়, এটা একটু বলবো যে কার্বোহাইড্রেট ইজ এন্টি কিটোজেনিক ফুড। কার্বোহাইড্রেট ইজ অ্যান এন্টি কিটোজেনিক ফুড, রাইট? আচ্ছা, কেন এন্টি কিটোজেনিক ফুড? খেয়াল করে দেখো তো, যদি এই যে কিটোজেনিক ফুড মানে কি, এন্টি কিটোজেনিকে আসার আগে আগে কিটোজেনিক ফুড এবং এন্টি কিটোজেনিক ফুড সম্পর্কে একটু বলি, বা কিটোজেনিক এবং এন্টি কিটোজেনিক সাবস্টেন্স সম্পর্কে একটু কথা বলে নেই। কিটোজেনিক সাবস্টেন্স মানে কি? কিটোজেনিক সাবস্টেন্স, হ্যাঁ, জেনিক সাবস্টেন্স। কিটোজেনিক সাবস্টেন্স মানে হচ্ছে যারা কিনা আমার বডিতে কিটোন বডিজের মেটাবলিজমটা বাড়াবে, সরি, কিটোন বডিজের মেটাবলিজম বলতেছি, কিটোজেনেসিসটা বাড়াবে। কিটোজেনিক সাবস্টেন্স মানে যারা কিটোজেনেসিস বাড়াবে, কিটোজেনেসিস বাড়াবে। হ্যাঁ, তো এরকম কে কে আছে? এরকম আছে ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড আছে, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড আছে, আর এন্টি কিটোজেনিক মানে কি? এন্টি কিটোজেনিক এটার মানে হচ্ছে যারা কিনা আমার কিটোজেনেসিস কমাই দিবে, যারা হচ্ছে কিটোজেনিস কমাই দিবে, কিটোজেনেসিস কমাই দিবে। কেমন? আচ্ছা, এরকম সাবস্টেন্স আছে কার্বোহাইড্রেট, গ্লুকোনিওজেনিক অ্যামাইনো অ্যাসিড, এগুলা। হ্যাঁ, কার্বোহাইড্রেট, গ্লুকোনিওজেনিক অ্যামাইনো অ্যাসিড, এগুলো গ্লুকোনিওজেনিক অ্যামাইনো অ্যাসিড, এগুলো। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্সপ্লেনেটরি কোশ্চেনটা ছিল যে কার্বোহাইড্রেট ইজ অ্যান এন্টি কিটোজেনিক ফুড, অর্থাৎ আমার কার্বোহাইড্রেট কিটোজেনেসিসটা কমায় দেয়। কেন কমায় দেয় একটু খেয়াল করে দেখো তো। কার্বোহাইড্রেটের ইনটেক যদি বেশি হয়, খেয়াল করো, কার্বোহাইড্রেট আমার কিটোজেনেসিসটা কেন হচ্ছিল? কিটো অ্যাসিড, বা আমি যদি বলি যে আমার কিটোন বডিগুলো কেন ফর্মেশন হচ্ছিল, একটাই কারণ, মেজর কারণ, ল্যাক অফ ইনসুলিন। দেখো সবগুলো মেকানিজমে, ডায়াবেটিস মেলাইটাস বলো, স্টারভেশন বলো, অ্যালকোহলিজম বলো, সব যে কিন্তু একটা জায়গাতেই মিলতেছে, সেটা হচ্ছে ল্যাক অফ ইনসুলিন। সো এখন তুমি যদি কার্বোহাইড্রেট বেশি পরিমাণ নাও, তার মানে কি বডিতে ইনসুলিনের পরিমাণ বেড়ে যাবে, আর ইনসুলিনের পরিমাণ বেড়ে গেলে এই দুইটা প্রসেসের একটাও হবে না। সো এই দুইটা প্রসেসের একটা প্রসেসও যদি না হয়, তার মানে আমার আলটিমেটলি কিটোজেনেসিস বা আমার কিটোঅ্যাসিডোসিস কোনোটাই হবে না। এই জন্য কার্বোহাইড্রেটকে আমরা এন্টি কিটোজেনিক ফুড বলে থাকি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট কথা ছিল এটা। অ্যান্ড মোটামুটি কিটোন বডি থেকে আসলে আর কিছু পড়ার নাই, যাবতীয় যা ছিল কিটোন বডিসের সব কিছু কমপ্লিট। আমরা এই আইটেমের নেক্সট টপিকটায় যাব, কোলেস্টেরল মেটাবলিজম। সহজ এবং ছোট, কোলেস্টেরল মেটাবলিজমটা একদম ছোট্ট একটা টপিক। তো চলো আমরা কোলেস্টেরল মেটাবলিজমে যাই। কোলেস্টেরল মেটাবলিজম থেকে আমাদের যদি একটা টপিক লাগে, সেটা হচ্ছে কোলেস্টেরলের সিনথেসিস। এই টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর অন্যান্য টপিকের মধ্যে কোলেস্টেরল আসলে ওইভাবে টিচাররা জিজ্ঞেস করে না, কারণ দেখতেই পারতেছো লিপিড মেটাবলিজমের আইটেম 7 এবং আইটেম 8, অর্থাৎ আজকে যা যা পড়লাম, বেশ ইম্পর্টেন্ট টপিক আছে এর মধ্যে। আসলে স্টেরয়েড মানে হচ্ছে কোলেস্টেরলটা আলাদা করে হয়তো অত দূর পর্যন্ত টিচাররা কোয়েশ্চেন করারই সুযোগ পায় না। হ্যাঁ, কিছু জিনিসপত্র আছে যেগুলো এখান থেকে রিটেনে আসে, কিছু জিনিসপত্র আছে যেগুলো টিচাররা শুনতে চায়। তো এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যদি আমার মনে হয়, আমি যদি বলি পার্সোনালি, সেটা হচ্ছে আমার মনে হয় কোলেস্টেরল সিনথেসিসটা সবথেকে ইম্পর্টেন্ট। তো কোলেস্টেরল মেটাবলিজমের আগে আমি যদি নর্মালি বলি যে কোলেস্টেরলের হচ্ছে জিনিসটা আসলে কি, কোলেস্টেরলের স্ট্রাকচার আমরা একদম ফার্স্ট কার্ডে পড়ছি যে এটার মধ্যে একটা স্টেরয়েড নিউক্লিয়াস থাকে, অ্যান্ড এখানে হচ্ছে এটা 27 কার্বন একটা অ্যামফিপ্যাথিক লিপিড। তাই তো আমরা ডেফিনেশন পড়ছিলাম যে কোলেস্টেরল ইজ আ 27 কার্বন
অ্যামফিপ্যাথিক লিপিড containing স্টেরয়েড নিউক্লিয়াস, তাই না? স্টেরয়েড নিউক্লিয়াস। ওকে, তো এইটা হচ্ছে আমরা ডেফিনেশনটা পড়ছিলাম। এখন কথা হচ্ছে কোলেস্টেরলের মেইন সোর্স কি? কোলেস্টেরল আমাদের বডিতে দুইভাবে আমরা পাবো। একটা হচ্ছে ডায়েটারি সোর্স, যেটা কিনা আমাদের এগ ইয়োক, মিট, লিভার, ব্রেইন, সিড অয়েলে খুব বেশি পরিমাণ থাকে। অ্যান্ড ডায়েটারি সোর্সটা হচ্ছে মোস্টলি এটা কিন্তু এনিম্যাল ফুড থেকে আমরা পাবো, ঠিক আছে? মোস্টলি এনিম্যাল ফুড থেকেই পাবো। আর কিছু আছে ইন্ডোজেনাস সোর্স যেমন লিভার, ইন্টেস্টাইন, অ্যাড্রেনাল কর্টেক্স অ্যান্ড রিপ্রোডাক্টিভ টিস্যু, এই জায়গাগুলোতে কোলেস্টেরল তৈরি হতে পারে, ঠিক আছে? তো আমাদের কোলেস্টেরলের যদি টার্নওভারের কথা বলি, যে আমার বডিতে তাইলে কোলেস্টেরল কি ওয়েতে ইনপুট হচ্ছে এই দুইটা ওয়েতে আমার ইনপুট হচ্ছে, রাইট? ইনপুট হচ্ছে এই দুইটা ওয়েতে। আমি বলতে পারি 500 মিলিগ্রাম পার ডে করে, এটাতেও 500 মিলিগ্রাম পার ডে, এন্ডোজেনাসলিও 500 মিলিগ্রাম পার ডে আমাদের বডি থেকে মানে আমরা বডিতে তৈরি হচ্ছে, ঠিক আছে? আর কোলেস্টেরল এটার ইনপুট গেল, তাইলে টার্নওভারের ক্ষেত্রে আউটপুটটা কিভাবে হবে? আউটপুট যেহেতু এইখানে আমার 500 মিলিগ্রাম, তার মানে ইনপুট হয়েছে হচ্ছে 1 গ্রাম পার ডে, তাইলে আউটপুট কত হবে? আউটপুটও হইতে হবে 1 গ্রাম পার ডে। সো কী ওয়েতে আউটপুট হয়? বেসিকলি কোলেস্টেরলের একটা আউটপুটের সোর্স হচ্ছে ফিসেসের মাধ্যমে বের হয়, মাধ্যমে বাইল অ্যাসিড হিসেবে বের হয়, বাইল অ্যাসিড হিসেবে বের হতে পারে। দেন হচ্ছে ফিসেসের মাধ্যমে আরেকটা বের হতে পারে হলো আমার ফ্রি কোলেস্টেরল, আর আরেকটা হচ্ছে স্কিনের মাধ্যমে ডিস্কোয়ামেশনের মাধ্যমেও বের হইতে পারে, ঠিক আছে? স্কিন থ্রুতেও বের হইতে পারে, ঠিক আছে? বাইল অ্যাসিড দিয়ে 500 মিলিগ্রাম বের হবে, ফ্রি কোলেস্টেরল দিয়ে 400 মিলিগ্রাম, আর হচ্ছে স্কিন দিয়ে হচ্ছে আমার 100 মিলিগ্রাম বের হবে। তাইলে এটা হচ্ছে আমার টোটাল কোলেস্টেরল টার্নওভার। এইগুলো হচ্ছে আমার ইনপুট 1 গ্রাম কীভাবে হচ্ছে 500 মিলিগ্রাম আমার এক্সোজেনাস সোর্স থেকে পাচ্ছি, আর 500 মিলিগ্রাম আমরা এন্ডোজেনাস সোর্স থেকে পাচ্ছি। আর টার্নওভারের ক্ষেত্রে আউটপুটটা কীভাবে হচ্ছে 1 গ্রামের ফিসেসের মাধ্যমে দুইটা ওয়েতে বের হবে, বাইল অ্যাসিড এবং ফ্রি কোলেস্টেরল হিসেবে 500 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম, আর স্কিনের ডিসকমেশনের মাধ্যমে 100 মিলিগ্রাম পার ডেতে বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা গেল সোর্স। এবার হচ্ছে আমরা কোলেস্টেরল মেটাবলিজমের ক্ষেত্রে তোমাদের বইয়ে এই ছবিটা আছে, তো আমরা যদি ডিটেইল পড়তে চাই, ডিটেইল পড়ার জন্য এই ছবিটা আসলে একটু বেশি আমরা আমাদের কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই ছবিটা একটু মোর অ্যাকিউরেট, বা এটা বললে টিচাররা একটু বেশি খুশি হবে, কারণ এখানে কিছু এক্সট্রা প্রোডাক্টের কথা বলা আছে যেগুলো কিনা আমাদের এবিসি বইয়ে নাই, ঠিক আছে? তো এইটার জন্য আমার মনে হয় আমরা আগে এবিসি বইয়ে যেটা আছে সেটাই পড়বো, দেন হচ্ছে আমরা এক্সট্রা যেইগুলো আছে এটা এখান থেকে দেখবো। এবিসিটুকুন পারতেই হবে, ঠিক আছে? তো আমার কোলেস্টেরল সিনথেসিসের ক্ষেত্রে সিনথেসিস অফ কোলেস্টেরলের ক্ষেত্রে আমাদের স্যালিয়েন্ট ফিচার কী কী আছে? আমরা যদি আমাদের স্যালিয়েন্ট ফিচারগুলো একটু বলি, এখানে সাবস্ট্রেট কোত্থেকে তৈরি হবে? সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে থেকেই তৈরি হবে, ঠিক আছে? কোলেস্টেরলও অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হবে। আর প্রোডাক্ট কি? প্রোডাক্ট তো অবশ্যই আমার কোলেস্টেরল। আর এটা সাইট কোথায় এই সাইটটা হয়? আমরা এন্ডোজেনাসলি দেখলাম না, এই যে লিভার, ইন্টেস্টাইন, তারপরে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, রিপ্রোডাক্টিভ টিস্যু, এইগুলাতে হয়ে থাকে। কোন কম্পার্টমেন্টে এটা হবে? সাইটোপ্লাজম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হবে, ঠিক আছে? কম্পার্টমেন্ট কি? সাইটোপ্লাজম অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এইবার আসো আমরা একটু এটার সিনথেসিসটা দেখি। আমাদের মেজর স্টেপটা এইখান থেকে শুরু, ঠিক আছে? আমাদের প্রথম অংশটা অর্থাৎ HMG কোয়েথ সিনথেসিসটা একেবারে অ্যাজ ইট ইজ সেম, কিটোজেনেসিসে যেটা পড়ছিলাম একদম অ্যাজ ইট ইজ সেম। সো এখানে কি পড়ছিলাম? দুইটা অ্যাসিটাইল কোয়ের কন্ডেনসেশন হবে,
কনডেনসেশনের মাধ্যমে তারা তৈরি করবে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে, অ্যান্ড সেই অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ের সাথে আমার যখন আরও একটা অ্যাসিটাইল কোয়ে আসবে তখন এইচএমজি কোয়ে তৈরি হচ্ছে। সো 6 কার্বন এইচএমজি কোয়ে তৈরি হবে। সো সিনথেসিস অফ 6 কার্বন এইচএমজি কোয়ে বাই কনডেনসেশন অফ 3 মলিকিউলস অফ অ্যাসিটাইল কোয়ে মাধ্যমে এটা হচ্ছে। এবং এই ইয়াটাতে এই রিয়াকশনটায় এনজাইম কোনটা? অবশ্যই এইচএমজি কোয়ে সিনথেস, যেটা আমরা পড়ছিলাম, ঠিক আছে। এইবার এই এইচএমজি কোয়ে সিনথেসের এইচএমজি কোয়ে এটার রিডাকশন হবে, এবং রিডাকশনের মাধ্যমে এরা তৈরি করবে 6 কার্বন মেভালোনেট, ঠিক আছে। মেভালোনেট তৈরি করবে। কোন এনজাইম এখানে কাজ করবে? এখানে কাজ করবে এইচএমজি কোয়ে রিডাকটেস এনজাইম, এইচএমজি কোয়ে রিডাকটেস এনজাইম। কেমন? ওকে, এইচএমজি কোয়ে থেকে রিডাকশনের মাধ্যমে মেভালোনেট তৈরি করলো, যেখানে কিনা কাজ করতেছে এইচএমজি কোয়ে রিডাকটেস এনজাইম। এবং এই এইচএমজি কোয়ে রিডাকটেসটাকে আমি এক্সট্রা করে একটু মার্ক করলাম এই কারণেই, আমাদের এই কোলেস্টেরল সিনথেসিসের ক্ষেত্রে রেট লিমিটিং এনজাইম এইটাই, ঠিক আছে। এটা হচ্ছে আমার রেট লিমিটিং এনজাইম। কেমন? ওকে, এবার মেভোলোনেট থেকে আমার ডিকার্বক্সিলেশন হবে। ডিকার্বক্সিলেশন হওয়া মানে কি? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া, এবং এই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার মাধ্যমে 6 কার্বনের মেভালোনেট থেকে 5 কার্বনের আইপিপি তৈরি হবে, বা আইসোপেন্টাইল পাইরোফসফেট। আইসোপেন্টাইল পাইরোফসফেট তৈরি হবে, ঠিক আছে। আইপিপি মানে আইসোপেন্টাইল পাইরোফসফেট। তাইলে আমার মেভালোনেট থেকে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে তৈরি হইল আইসোপেন্টাইল পাইরোফসফেট 5 কার্বনের, ঠিক আছে। এইবার 6টা আমার হচ্ছে আইসোপেন্টাইল পাইরোফসফেট, অর্থাৎ 6টা বা 6 মোল আইপিপি একত্রিত হয়ে তাইলে 5টা কার্বন 6টা মোল, তাইলে কত কার্বনের কম্পোনেন্ট পাবো আমরা? 5 6 30 কার্বনের একটা কম্পাউন্ড পাবো। এই 30 কার্বনের কম্পাউন্ডটার নাম হচ্ছে স্কোয়ালিন, ঠিক আছে। স্কোয়ালিন আমরা পাবো। কেমন? তাইলে আমরা এখানে বলবো কনডেনসেশন অফ 6 ইউনিট অফ আইপিপি বা আইসোপেন্টাইল পাইরোফসফেট টু ফর্ম স্কোয়ালিন, ঠিক আছে। ওকে, এইবার সাইক্লিজেশন হবে এখানে, ঠিক আছে। সাইক্লিজেশনের মাধ্যমে স্কোয়ালিন থেকে তৈরি হবে হচ্ছে ল্যানোস্টেরল, ঠিক আছে। সাইক্লিজেশনের মাধ্যমে কি তৈরি হবে? ল্যানোস্টেরল তৈরি হবে, অ্যান্ড ল্যানোস্টেরল থেকে তারপরে আমার কোলেস্টেরল তৈরি হবে। ল্যানোস্টেরল থেকে 30 কার্বনের ল্যানোস্টেরল থেকে আমার 3টা কার্বন বের হয়ে যাবে এবং তৈরি করবে হচ্ছে কোলেস্টেরল। সো এই হচ্ছে আমার টোটাল রিয়াকশান, যেখানে কিনা আমার 3 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে রিয়াকশান শুরু হইলো, দেন তৈরি করলো এইচএমজি কোয়ে, সেখান থেকে মেভালোনেট, আইসোপেন্টাইল পাইরোফসফেট, স্কোয়ালিন, ল্যানোস্টেরল থেকে কোলেস্টেরল। খুব ইম্পর্টেন্ট এই নামগুলো। এখন এটা হচ্ছে আমার সিনথেসিস অফ কোলেস্টেরল। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের কোলেস্টেরল সিনথেসিস আরও কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, যেমন এই যে মেভালোনেট থেকে ফার্স্টে মেভালোনেট পাইরোফসফেট তৈরি হবে, এরপরে তৈরি হবে আইসোপেন্টাইল পাইরোফসফেট থেকে তৈরি হবে জেরানাইল পাইরোফসফেট, তারপরে এরপরে তৈরি হবে ফার্নেসাইল পাইরোফসফেট, তারপরে হচ্ছে স্কোয়ালিন থেকে আমার ল্যানোস্টেরল থেকে কোলেস্টেরল। এই কয়টা নাম যদি বলতে পারো বলে দিও, বলতে না চাইলে বলার দরকার নেই, বাট বললেও টিচাররা খুশি হবে আর কি। সো এই হচ্ছে আমার কোলেস্টেরল সিনথেসিস থেকে আর কিছু বলার নাই। এখন আসো কোলেস্টেরলের ফেটগুলো আমি একটু বলে দেবো যে আমাদের ফেট কি কি কোলেস্টেরলে। সো মেটাবলিক ফেট অফ কোলেস্টেরলে আমাদের বেসিকলি কোলেস্টেরল 3টা কাজে ইউজ হবে। একটা হচ্ছে আমার সিনথেসিস অফ বায়োলজিক্যাল মেমব্রেন, এটা আমি লিখি নাই, বায়োলজিক্যাল মেমব্রেন সিনথেসিসে কাজ করবে, দেন কাজ করবে হচ্ছে বাইল অ্যাসিড অ্যান্ড বাইল সল্ট ফর্মেশনে, আরেকটা হচ্ছে স্টেরয়েড হরমোন ফর্মেশন এবং ভিটামিন ডি। এই কয়টা জিনিস তৈরি করার ক্ষেত্রে কোলেস্টেরলটা কাজ করবে। আমার বডির যে কোলেস্টেরলগুলো আছে সেগুলো এই ওয়েতে আমার বডিতে কাজ করতেছে, ঠিক আছে। ওকে, সো
এটা হচ্ছে আমার কোলেস্টেরল মেটাবলিজম। এতটুকু হচ্ছে আমার কোলেস্টেরল মেটাবলিজম ক্লিয়ার হয়ে গেল। এইখানে আমাদের আসলে আর কোলেস্টেরল মেটাবলিজমের মধ্যে ওইরকম ইম্পর্টেন্ট কিছু নাই। তবে তোমাদের বইয়ে কোলেস্টেরলের রেগুলেশনটা দেওয়া আছে, সিনথেসিসের রেগুলেশন, খুবই ইজি জিনিসপত্র, যে আমার ডায়েটারি কোলেস্টেরল নিউট্রিশনাল স্টেটে কী ঘটনা ঘটবে, হরমোনাল কিছু রেগুলেশন যেমন ইনসুলিন থাইরক্সিন স্টিমুলেট করবে, গ্লুকাগন গ্লুকাকর্টিকয়েড ইনহিবিট করবে, এই টাইপের জিনিসপত্রগুলো আছে এখানে। আসলে আমার আর বোঝানোর মতন কিছু নেই। অ্যান্ড আরেকটা টপিক আছে যে ফ্যাক্টরস এফেক্টিং প্লাজমা কোলেস্টেরল কনসেন্ট্রেশন। এইখানেও আসলে কিছু ফ্যাক্টরের নাম দেওয়া আছে, জেনেটিক ফ্যাক্টর, তারপর সেক্স, এজ, এগুলো, যে মেলসের ক্ষেত্রে প্লাজমা কোলেস্টেরলটা স্লাইটলি হায়ার থাকে। এই জিনিসপত্রগুলো আসলে তোমাদের বইয়ে আরেকটু এক্সট্রা করে দেওয়া আছে। আমি ওইগুলো আর কিছু বলতেছি না, কারণ ওইগুলো আসলে পড়লেই পারবা। একটু দেখে রাখো, জাস্ট একটু রিডিং দিয়ে রাখো। ওইগুলো থেকে এমসিকিউ এবং টুকটাক সিকিউ হয়তো দিলেও দিতে পারে যদি কোয়েশ্চেন অ্যাটিপিক্যাল করে সেই ক্ষেত্রে। বাট এই পর্যন্তই হচ্ছে আমাদের আইটেম 8। আইটেম 8-এ যা যা ছিল আমার মোটামুটি সব কিছুই কমপ্লিট করা হয়েছে। এখানে আমাদের আর এক্সট্রা করে কিছু পড়তে হবে না। অ্যান্ড আমরা এরপরে যে আমরা পড়ব হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট টপিক, যেটা এই আইটেমের বলা যেতে পারে লিপোপ্রোটিনের মেটাবলিজম। আইটেম 9-এ আমরা লিপোপ্রোটিনের মেটাবলিজমটা পড়ব। ওকে, সো সবার জন্য শুভকামনা।